পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো মানচিত্রে খুব ছোট্ট একটা বিন্দু মাত্র, কিন্তু সেই বিন্দুর মধ্যেই লুকিয়ে থাকে হাজারো মানুষের হাসি, কান্না, স্বপ্ন আর বেঁচে থাকার সংগ্রাম। আর খাচ্ছেন কি রুটি আর লবণ দিয়ে? লবণ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লবণ, আচার আর রুটি। লবণ আর তেল। লবণ তেল, লবণ তেল আর রুটি। দেখুন এখানকার মানুষের জীবন কতটা কঠিন। উনি লবণ তেল দিয়ে রুটি খাচ্ছেন। সকালবেলা এসছেন তো? সকালে এসছেন, আবার বিকেলে যাবেন। নদীর বুকে ভেসে থাকা এই ছোট্ট দ্বীপটিও ঠিক তেমনি, যেখানে সূর্য ওঠে সংগ্রামের গল্প নিয়ে আর সূর্য ডোবে আগামীকাল বেঁচে থাকার নতুন আশা নিয়ে। এই দ্বীপে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছাতে নৌকাই একমাত্র ভরসা। কখনো কখনো হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকার বুকেই জন্ম নেয় একটি নতুন প্রাণ। নৌকাতে ডেলিভারি এরকম হয়েছে? নৌকা নাহি উঠতে হয়ে গেল, ডাক্তার তো নাকি করবে? আচ্ছা আচ্ছা, ডাক্তার থাকে, একটা কোনো কেন্দ্র থাকে, একটা সেরকম থাকেই, ওই জায়গায় নিয়ে আসো যে একটু দেখাই গে, সেরকম দেখাইতে গেলে নসিপুর, আর নসিপুর না হলে আমি লালবাগ। একজন মায়ের প্রসব বেদনার সাক্ষী হয়ে থাকে পদ্মার ঢেউ আর মাঝির বৈঠার শব্দ, যেন সেই নবজাতকের পৃথিবীতে আসার প্রথম সঙ্গীত। এখানে জন্ম এক সংগ্রাম, বেঁচে থাকাটাও এক সংগ্রাম। বিলাসিতা বলতে কিচ্ছু নেই, আছে শুধু জীবনকে জিতে নেওয়ার এক অদম্য ইচ্ছাশক্তি। কত পরিমাণ জমিটাও চলে গেছে আপনাদের? তা আপনার হয়ে গেছে মনে হয় 50-60 বিঘা চলে গেছে। 50-60 বিঘে? 50-60 বিঘে জমি চলে গিয়ে আজকে অন্য জমিতে? এখন তো আপনার অনাথের মতন পরের জমিতে বাস করা, খাজনা হিসাবে টাকা দিয়ে। খাজনা হিসেবে টাকা দেয়। এই ভিডিওতে আমরা দেখব ভারতের একমাত্র পদ্মা নদীর এই দ্বীপের মানুষের না বলা গল্প, তাদের হাসি, কান্না, সংগ্রাম আর বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তিকে। যে গল্প হয়তো আমাদের চোখে জল আনবে, আবার শেখাবে জীবন মানেই লড়াই, আর সেই লড়াইয়ের নামই নির্মল চর। চলুন পর্দার বুকে ভেসে যাই সেই অজানা দ্বীপে, যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তেই নদীর সঙ্গে এক অনন্ত সহবস্থানের গল্প। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন উপস্থিত আছি ভারতবর্ষের একমাত্র পদ্মা নদীর দ্বীপে। আমার সামনে প্রবাহিত হয়ে যাচ্ছে পদ্মা নদী, তবে এখন সংকীর্ণ, তবে আর 10-15 দিন পরে এর আকার হবে এর থেকে আরও 5 থেকে 6 গুণ। এবং ওই কাকু কাজ করছে পদ্মা নদীর মধ্যেই, পাট জাগ দিচ্ছেন। আজকে ঘুরে দেখাবো ভারতবর্ষের মধ্যে অবস্থিত পদ্মা নদী, বা একমাত্র দ্বীপ, বা একমাত্র ডুবন্ত দ্বীপ যাকে বলে, সেই দ্বীপে কীভাবে আসবেন, সেই দ্বীপের বাস্তবিক সমস্ত চিত্র, মানুষজন কেমনভাবে আছেন, তাছাড়াও সমস্ত কিছু। তো স্কিপ না করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এবং এই কাকুরা দেখুন ওই দূর থেকে ঘাস কেটে নিয়ে আসছেন। ঘাস না শাক এগুলো? ঘাস গরুর জন্যে? দেখুন সাইকেলে করে যাবেন ওই পারে? আচ্ছা, নমস্কার। একটি সকালে আজকে জার্নি হচ্ছে রানাঘাট স্টেশন থেকে। আমি রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আর আজকের জার্নি লালগোলা লোকালে। লালগোলা লোকাল এটা 7টায়, আর এটার মোটামুটি সিট বেশ ভালোই রয়েছে, আমরা উঠেছি। এখানে আরেকটা বিষয়, এখানে এই ট্রেনের মধ্যে ইউরিন ফেসিলিটিও রয়েছে, টয়লেটটা রয়েছে, আর ট্রেনের সিটগুলো বেশ এইরকম। আর এইভাবে আমাদের যাত্রা হবে আজকে মোটামুটি 3 ঘন্টা। মোটামুটি আমাদের 2 ঘন্টা 50 মিনিট জার্নি হয়েছে, আর জার্নির পরে আমরা পৌঁছে গেছি ভগবানগোলা স্টেশনে। আর ভগবানগোলা থেকে আমাদের যেতে হবে আজকের আমাদের গন্তব্য, বিশেষ একটি জায়গা যার নাম নির্মলচর। এবং নির্মলচর বর্তমানে মানে ভারতবর্ষে অবস্থিত একমাত্র পদ্মা নদীর দ্বীপ। সেই দ্বীপ বা আইল্যান্ডে আজকে আমরা যাব। তো আমরা এইদিকে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের এই দিক থেকে ওভারব্রিজ দিয়ে 1-এ যেতে হবে, বা 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওইখান থেকে আমাদের টোটো ধরতে হবে। ভগবানগোলা স্টেশনে এখন কাজ হচ্ছে বলতে পুনর্নির্মাণ হচ্ছে। আর স্টেশন থেকে বেরিয়েই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, এইখান থেকে আপনারা চলে যেতে পারবেন। ভাড়াটা কত সেটাই বলছি, ওই শিবনগর ঘাটের ভাড়া কত? শিবনগর ঘাট 35 টাকা। আর কতজন হলে ছাড়বেন? এই তো হয়ে গেছে, ছেড়ে দেবো এখন। আচ্ছা আচ্ছা, টোটোর ভাড়া এইগুলোর ভাড়া একই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে যাই। তো আমরা রওনা দিয়েছি শিবনগর ঘাটের উদ্দেশ্যে। শিবনগর ঘাটের ভাড়া 35 টাকা। আর কত সময় লাগবে যেতে? ওই আপনার আধা ঘন্টা মানে 30 মিনিট সময় লাগবে এখান থেকে যেতে। আর মোটামুটি এখন নৌকো আছে হ্যাঁ, এখন ওপারে যাওয়ার জন্য? হ্যাঁ চলছে।
মানে জল হয়ে গেছে তাই তো, পুরোপুরি জল হয়ে গেছে পদ্মা নদীতে। পুরো হয়নি আপনার, এখনো কিছুটা ঢুকছে, আচ্ছা। এখনো বাকি আছে। মানে এটাই তো ভারতবর্ষের মানে একমাত্র পদ্মা নদী তাই তো, আর বাদ বাকি সব বাংলাদেশে। তো ঠিক আছে, 30 মিনিট আমরা জার্নি করে আমরা পৌঁছাই। দেখুন আমরা যাচ্ছি, এরকম রাস্তার অবস্থা মোটামুটি এইরকম রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষদের। বর্ষাকালে এরকম হয় নাকি সারা বছর এরকমই থাকে? সারা বছর ঠিক করার একটা ব্যবস্থা হয় না। যাই হোক, এই রাস্তার উপর নজর দেওয়া উচিত, কারণ এদিক থেকে প্রচুর মানুষ তো মেনল্যান্ডের সঙ্গে যোগাযোগ করার জন্য এই একটা রাস্তাই ইউজ করে। আমরা চলে এসেছি শিবনগর মোড়ে, আর শিবনগর মোড়ে থেকে আমরা যাবো বাঁদিকে। আর এখানে দেখুন লেখা আছে মুর্শিদাবাদ জেলা পরিষদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের মধ্যে পড়ে এটা। ভগবানগোলা 2 নম্বর ব্লক। আর আসার সময় দেখছিলাম নরসিপুর হাই স্কুল রয়েছে এদিকে, আর ওই পাশ থেকে কিছু মানুষজন আসছে এদিকে। ওই চরের থেকে আসছে নাকি? কি আছে এর মধ্যে? গম 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 ওইদিকে হয়? আচ্ছা, তো যান ভাঙাতে দিচ্ছে গম। আর চরের থেকে লোকজন আসছে এদিকে, নির্মল চর থেকে, এবং মোটামুটি সকাল থেকেই নৌকো সার্ভিস চালু হয়ে যায়। আর আমরা এখন বাজে প্রায় 10:30, আমরা 10:30 নাগাদ এসেছি। সারাদিন মেঘ ছিল, আর এখন একটু রোদের দেখা পাওয়া গেছে। আর যতই সামনে এগোচ্ছি তত দেখতে পাচ্ছি এদিকে পাটের চাষটা বেশ ভালো হয়। পুরো নদীয়ার এই দিকটা আর মুর্শিদাবাদে পাটের চাষ বেশ ভালো হয়। আর পাট জাগ দিচ্ছে সবাই ছোট ছোট জলাশয় করে। এই দেখুন পাট খেতেই জলাশয় করে পাট জাগ দিচ্ছে। এটা কি আগে পাট ক্ষেত ছিল নাকি? পাট ক্ষেত ছিল এটা? এটা কি জলাশয় না পাট ক্ষেত ছিল? বললাম এটা কি জলাশয় ছিল নাকি পাট ক্ষেতই ছিল? না, এটা পাট খেতে ছিল, ওই জল ভরতে আছে। ও, জল ভরলেন কি করে? ওই যে মেশিন দিয়ে। ও আচ্ছা আচ্ছা, নদীর থেকে জল এনে ভরলেন? না না, এখানে মেশিন শ্যালো আছে। আচ্ছা, মানে পাট যেই জমিতে চাষ হয়েছে সেই জমিতেই আবার জলাশয় করে পাট দিয়ে দিচ্ছেন, যেহেতু এখনো জল জমেনি তাই। আচ্ছা, বন্যা ঢুকবে, ধরনের ঢুকবে বন্যা। বন্যা ঢুকবে? বন্যা ঢুকবে বলতে বন্যার জল ঢুকবে? হ্যাঁ, পদ্মা ঘাট, হ্যাঁ, সামনে ঘাট। মানে জল চলে এসছে, আরও জল আসলে ঢুকে যাবে বন্যা। তাও মোটামুটি কতদিনের মধ্যে? বন্যা এই নদীটা ভরাট হলে তখন এগুলো ভরাট হয়ে যাবে। মাসখানেকের মধ্যে? দিন 15 মধ্যে চলে আসবে। মানে যদি 15 দিন পরে আসতাম তাহলে আর যেতে পারতাম না এদিকে, তাই তো? মানে এরকম ভিজে এখানে নৌকা ঢুকবে, নৌকা এখান করে তখন আমরা এখান থেকে নৌকা ধরতাম। আচ্ছা আচ্ছা, বন্যা হলে ভালো হয় না না হলে ভালো হয়? ব্যাপারটা হচ্ছে ধরেন বন্যা না হলেই ভালো হয়। চাষিরা যেভাবে ফসল টসল আছে ধরেন ওই পথে আসে, মানে বাংলাদেশের কোল থেকেই তো আমাদের জমি। হ্যাঁ, আমাদের এইসব গ্রামের লোকেরই জমি, ধরেন অনেক গ্রামেরই জমি। বন্যা আসাতে ধরেন মানুষের খুব দুর্দিন হয়। কারণটা হচ্ছে এই পাটগুলো ধরেন ভালোভাবে পাকতো না পাকিয়া। এ তো পদ্মাতে আর কদিন যদি আগে আসতেন দেখতেন পাটকাঠি পদ্মাতে ধরেন সব জাগ টাগ দিল। আচ্ছা, পদ্মাতে জাগ দিয়েছে। আর পদ্মাতে যখন অনেক জল হয়ে যাবে তখন তো জাগ দিতে পারবে না। মোটামুটি 4 দিন হলো জল ঢুকেছে। 4 দিন হয়েছে? পানি এখনো হালকাই আছে, ধরেন পানি উঠছে। আচ্ছা, বন্যা না হলে ভালো হয় বলছেন, কিন্তু অনেকে আবার বলে বন্যা হলে ভালো হয় নাকি, জমিগুলো আবার পলি পড়ে উর্বর হয়ে যায়। সেগুলো আলাদা কথা, ধরেন ওইটা আলাদা কথা। এমন ধরেন চাষিরা ধরেন যে ফসলটা করে কি না ভালোভাবে পাকাতে পারলো না, ওই জন্য ধরেন হয়তো 4 কুইন্টাল 5 কুইন্টাল হয়তো, সেখানে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল 3 কুইন্টাল এরকম হয়েছে। মানে পাটগুলো বড় হয়নি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ক্ষতি। ঠিক আছে, আমরা তাহলে ওইদিকে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এই তো নৌকা আছে? নৌকা আছে, হ্যাঁ। ঠিক আছে, যান। এখান থেকে ভারত 9 কিলোমিটার। হ্যাঁ, 9 কিলোমিটার। মানে এইটা পদ্মা নদী তাই তো? পদ্মা নদী, হ্যাঁ। এইটাই তো একমাত্র পদ্মা নদী যেটা ভারতবর্ষের মধ্যে রয়েছে। আমাদের এখন বর্তমানে ধরেন ওই পারে 9টা মেম্বার আছে। 9টা মেম্বার মানে 9টা পার্ট রয়েছে। আখরিগঞ্জ অঞ্চলের ধরেন মেম্বার 8টা। আর এই সামনে করে টিকলিচর, এটা ভগমুলা টুয়ে অনের, টিকলির চর। হ্যাঁ অনের হচ্ছে একটা মেম্বার আছে। টিকলির চরটাও কি ওই নির্মল চরের মধ্যে পড়ছে? এই সামনে পড়ছে। ওইটা হচ্ছে ভগবানগোলা 1 এর মধ্যে, আর এইগুলো ভগবানগোলা 2 এর আর মধ্যে। এখান থেকে ধরেন মোটামুটি 3-4 কিলোমিটার যেতে হবে পাতিবোনা পর্যন্ত। হ্যাঁ, ওটাও মোটামুটি আমাদের এই আখরিগঞ্জ অঞ্চলের মধ্যেই। আমাদের অঞ্চলটা এই সামনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগোই। হ্যাঁ ঠিক আছে, আসছি। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন রাস্তা এই পর্যন্তই ঢালাই, তারপরে পুরোপুরি মাটির রাস্তা। আর যতই ঢালাই হোক না কেন, বছরের
মোটামুটি 3-4 মাস এরকম জলের তলায় থাকে এগুলো। আর মোটামুটি যেটা বললেন উনি, আর 15 দিনের মধ্যে জল চলে আসবে, এই অঞ্চলেও জল পুরো ভর্তি হয়ে যাবে। এই কারণেই পাটগুলো সব কেটে নিচ্ছে। পাটগুলো বেশি বড় হয়নি বা বেশি মোটাও হয়নি সবগুলো, এগুলো কেটে এখনই জাগ দিচ্ছে এই একই কারণে। মানে এখনো পর্যন্ত পাট যে পাতা রয়েছে সেগুলো পাট শাক খাওয়ার মতো অবস্থায় নেই, তাই তো? এগুলো হচ্ছে গরু ছাগলের জন্যই তুলছেন? আচ্ছা আচ্ছা, পশুপালন তাহলে এদিকে ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, দেখুন উনি কাটছেন। বনগাঁয় বাড়ি, বনগা? হ্যাঁ, চেনেন বনগা? ও, গেছেন কাজে? আচ্ছা, নদিয়া থেকে আরেকটুখানি। তো এই হচ্ছে অবস্থা এখানকার মানুষের। পাট এখনই কেটে ফেলছে, মানে পুরোপুরি পরিপূর্ণ হওয়ার আগেই। একই ভয়, যদি পুরোপুরি জল ঢুকে যায় এখানে তাহলে সে পুরো পাটটাই নষ্ট হবে, তখন কিছুই পাবে না, এই কারণে। আর জল ঢোকারই জন্য এই অবস্থা। আর আমরা সামনে যাচ্ছি, দেখি নৌকো আছে কিনা। যদি এখন নৌকো থাকে তাহলে খুব সহজেই আমরা ওই পারে চলে যেতে পারবো। বর্ষাকালে এইসব অঞ্চলে আসার অন্যরকম মজা। দেখুন রাস্তার অবস্থা, এখান থেকে গাড়ি ছাড়া আর কিছু যাবে না। তাও বাইক যেতে গেলে পড়ে যাবে, তাই তো? বাইক যেতে গেলে পড়ে যাবে পিছন খেয়ে। এইরকম দুই দিকে সরু পথ, মানে পায়ে হেঁটে যাওয়ার জন্যে। আর এইদিকেও পাট ছিল, যার প্রমাণ পাট গাছের গোড়া। আর এখানে কিছু পাট গাছ রয়েছে, এদিকেও পাট গাছ ছিল, সব কেটে নিয়েছে। পাটের চাষ বেশ ভালোই হয় এদিকে। আর এখন বেশিরভাগ শ্রমিকই পাট কাটতে ব্যস্ত। এ দেখুন, ছাড়িয়ে আবার রোদেও দিয়ে দিয়েছে, বা এই শুকোতেও দিয়ে দিয়েছে। দেখুন, আর আমরা চলে এসেছি একদম পদ্মা নদীর ঘাটে। ভারতবর্ষের একমাত্র পদ্মা নদী এখানেই দেখা যায়। আচ্ছা, তোমাদের বাড়ি কি সব ওই নির্মল চরে? না, আমাদের বাড়ি এখানে। এদিকে এদিকে নির্মল চরে কাদের বাড়ি? নির্মলচর তো এখানে চরে কারো বাড়ি না? আছে, ওরা আছে। আচ্ছা, চরে বাড়ি ওদিকে। ওই দিকের মানুষ, ওদিকে বিদ্যালয় আছে? আছে, হাই কিন্তু স্কুল ঠিক মতন চলে না। চলে না? ওই দিকের মানুষ পড়াশোনার জন্য কোথায় আসে? এই পারে আছে, শিবনগর হাই স্কুল আছে। শিবনগর হাই স্কুল, মানে মোটামুটি মাধ্যমিক, মানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে একটা, হ্যাঁ। আর কিচ্ছু নেই? প্রাথমিক বিদ্যালয় মানে 2 না 3টে আছে। চলে কটা? চলে ওই 2-3টে চলে, ওই ঠিক মতন চলে না। আচ্ছা আচ্ছা, সব বাচ্চারা এদিকে আসে মাছটা পড়াশোনা তো পৌঁছে তো 12টা-1টা বেজে যায়। তাই? তো নদীর রাস্তা অবস্থা ভালো না। নদীতে তো এখন জল হয়েছে, নৌকা চলছে। আর যখন নৌকা চলে না তখন ওই হেঁটে যায়। হেঁটে হেঁটে পুরো চলে যায়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তো এইটা হচ্ছে এইদিকে, আমরা যাব ওইদিকে। দেখি নৌকা চলে এসছে আমাদের, নৌকো ছাড়বে কখন? মোটামুটি লোক না হলে নৌকো ছাড়বে না। এইটা যাবে, এইটা দেখুন, ওখানে পাট ছাড়াচ্ছে। কতক্ষণে ছাড়বে? 5 মিনিট? আচ্ছা, এই দেখুন ওরা কিভাবে পাট ছাড়াচ্ছে ওখানে। তো এইটুকু জল কেন এই এপাশে আসেনি কেন? ও, জল বাড়ছে আস্তে আস্তে। এইটুকু আজকে সকালের থেকে বেড়েছে? সকালে তাহলে পুরোপুরিটা শুকনো ছিল? ও আচ্ছা, দেখুন অবস্থা, সকালেই তো শুকনো ছিল, মানে আরও যখন যাবে দিন, যখন বিকেল হবে আরও বাড়বে জল। বাড়ছে, কমছেও, কমে যায় তখন আরেকটা চালা দিতে হবে তো? একটু, মানে যত জল চাপ নাই। আচ্ছা, জল চাপ নাই। 15-20 দিনের মধ্যে জল বেড়ে যাবে? এখন 15 মাস কি হবে বলা যাচ্ছে না। বৃষ্টি বেশি হলে জল বেড়ে যাবে। আর এইখানে যে জলটা বাড়ে সেটা কি বাংলাদেশ থেকে পদ্মা নদীর যে জল সেটাই? না না, এটা ফারাক্কা থেকে আসে। ফারাক্কা থেকে? আচ্ছা আচ্ছা, তার মানে এখন এই অবস্থায় পার হতে হবে, তাই তো? হ্যাঁ, একটু করবে যান। না, সে ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, একটু। আপনি কি নৌকা নিয়ে যাবেন নাকি? না, মাঝে যাবে। মাঝি যাবে। আপনার বাড়ি ওইদিকে না এদিকে? এদিকে, এদিকে পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েতের কাছে। ওইদিকে যেই মানুষেরা রয়েছে তারা তো এইদিকেই আসে, এটাই তো মেনল্যান্ড তাদের, তাই তো? ওটা তো পুরো দ্বীপ, দুদিকেই পদ্মা নদী। হ্যাঁ হ্যাঁ, ওটা চর, ওদিকে পদ্মা আছে, এদিকে পদ্মা। দুদিকেই পদ্মা, মাঝখানে একটা চর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো যাবোই। আর বলছি, ওই জলঙ্গি নদী কোন জায়গা থেকে বেরিয়েছে? জলে কেটে এইটা এইটা এইটাই এইটাই জলঙ্গির মুখ? আচ্ছা আচ্ছা, হাওড়া হবে, হাওড়া।
জলঙ্গির মুখ এটাই, এই জলঙ্গি এখান থেকে শুরু হয়ে মিশেছে গিয়ে ওই নবদ্বীপে নবদ্বীপে যাবে পড়বে। হ্যাঁ, নবদ্বীপে সেই এই গঙ্গার সাথে গিয়ে মিশেছে। আপনি মনে করলে এই নদীটা যাবে আপনার হাওড়া যাবে, হাওড়া যাবে একদম। আমরা গেছি নৌকা করে হাওড়ায় হ্যাঁ, নৌকা যাবে জলঙ্গি দিয়ে। হ্যাঁ জলঙ্গি, আচ্ছা, মানে জলঙ্গি দিয়ে তো হ্যাঁ যেতেই পারবে। বন্যা বেশি হয়। ঠিক আছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে জলঙ্গি দিয়ে হাওড়া যাবে বলতে জলঙ্গি দিয়ে ওই মিশবে হচ্ছে ইয়েতে গিয়ে মোটামুটি নবদ্বীপে গিয়ে মিশবে, ওখান থেকে গঙ্গা করে হাওড়া চলে যাবে। আর এই তৈরি হয়েছে জলঙ্গি এখানে, ব্যাস এখান থেকে শুরু হয়ে ওখানে চলে গেছে। আর এটাও একই অবস্থা, ওর জন্য মাটি কেটে কেটে দিতে হচ্ছে এরকমভাবে। তাই তো দেখছি, ওয়েদারও ভালো না, ওয়েদারও এরকম খারাপ। আচ্ছা, আপনাদের এখানে প্রতি বছরই তো বন্যা হয়? কেউ কেউ বলে বন্যা হলে খারাপ অবস্থা হয় তাদের, আবার কেউ কেউ বলে বন্যা হলে নাকি ভালো হয়, মানে মাটি উর্বর হয়ে যায় আরো। যে সমস্ত জমিতে ফসল হয়, হ্যাঁ বন্যার জল উঠলে ভালো হয়। হ্যাঁ, এবার উপরে জল না উঠলে তো ভালো হয় না। সেচ ব্যবস্থা তো খুব খারাপ এখানে, সেচের ব্যবস্থা খারাপ, ইলেকট্রিক ব্যবস্থা সেরকম ভালো না। আমরা যে ওই দ্বীপটা যাচ্ছি, ওই দ্বীপে বিদ্যুৎ আছে? হ্যাঁ, এখন আপাতত আছে। ইলেকট্রিক আছে না সোলার বিদ্যুৎ সব? আগে ছিল সোলার, এখন সোলার তো চলে না, ওই 2 ঘন্টা আলো দিত তারপর বন্ধ হয়ে যেত। এখন 2 বছর থেকে দিয়েছে। কারেন্টের লাইন কোথা থেকে গেছে? চল লবণগুলা চর লবণগোলা। আচ্ছা আচ্ছা, মানে আমরা কি এদিকে যেতে পারবো? এদিকেও যেতে পারবো, ওইদিকেও যেতে হ্যাঁ পারবো? যেতে পারবেন তো। আচ্ছা, ঠিক আছে। তো দেখুন, এইভাবে কাজ করে এটা পূর্ণ করা হচ্ছে যাতে জলটা এখানে না আসে। আরও বেশি জল উঠলে আবার চালা দিতে হবে। যাতায়াত হচ্ছে তো ওই জন্য। আচ্ছা, তো আমরা যাই ওইখানে, আমাদের ওই নৌকো এখনই ছেড়ে দেবে। আর এই নৌকোয় উঠতে গেলে আমাদের যেতে হবে ওই জলের উপর দিয়ে যেতে হবে। জল তো বেশি হয়নি, ফারাক্কা জল ছাড়েনি, ফারাক্কা জল না ছাড়লে এটা পারবে না। এখানে জলের প্রচণ্ড দরকার। আচ্ছা, জলের দরকার প্রচণ্ড। পাট আপনার ভিতরে দেখেন গিয়ে আপনি জানেন না, তাই এত টাকা গোবা করে যে পাটের জমিতে সব পাট পচাতে জল। তাই তো দেখছি পাটের জমিগুলো খুঁড়ে খুঁড়ে ওখানেই জল জল নাই, এই শ্যালো মেশিনে জল দেওয়া পাট হয়। হ্যাঁ, মানে জলের দরকার। খুব আপনার কথায় জলের দরকার, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মানে একটু জলের দরকার, বন্যারও দরকার। বন্যা দরকার হলে ওই জমিগুলো একটু উর্বর হয়, এই জমিগুলো ভালো হবে। আচ্ছা, এই যে যেগুলো যাচ্ছে এগুলো কোথায় যাচ্ছে? এগুলো চলে যাবে, চরে 8টা মেম্বার আছে তো। কি কাজ হবে এটা দিয়ে? এটা ওই আপনার ভুই ফেলবে, একানি লাগায়, একানি একাঙ্গি একানি হয়, একানি একানি অনেক টাকা দাম আমার। ওই তো একাঙ্গি, ওইগুলো লাগায় এটা দিয়ে, হ্যাঁ, ঘিরে দেবে এটা দিয়ে নাকি? না লাগিয়ে দিয়েছে আপনার চোদ্দ মাসে বসে এটা ঘেরবে চারিয়ালিটা, যাতে কেউ চুরি করে না নিতে পারে। না এটা চরে আপনার খবিসের বেশি আবঝ, খবিস মানে সোর। আচ্ছা, ওই সোরে সারা করে খাই লাগে, 8 ঘন্টা খাই লাগে। আচ্ছা, ওর জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে যাই। হ্যাঁ, দেখুন এটাও তাও ভেঙে গেছে, আর এদিকে পুরো মাটি দিয়ে ভর্তি। এরকম ছোট নৌকা করে আমাদের যেতে হবে। আমাদের নৌকাটা পার হয়ে আসতে মোটামুটি 5 মিনিটও সময় লাগে না, 2-3 মিনিট সময় লাগে, আর একটা ছাড়ে একটা চলে যায়। আর প্রতিদিন এরকম যাতায়াত, প্রত্যেকটা নৌকা এরকম ভিড়। আমরা চলে এসেছি এইদিকে, আমাদের এখান থেকে গিয়ে পার ধরে হাঁটতে হবে, হেঁটে তারপরে যেতে পারবো গ্রামের দিকে। আচ্ছা, আস্তে। এইখানেও জল বেড়েছে, এইদিকেও জল হয়ে গেছে এখানে, মানে এইখান থেকে যেতে গেলেও এই দেখুন জলের যে স্রোত সেটা চলে আসছে। আমাদের এরকমভাবে যেতে হবে, আর গাড়িগুলো আসছে, গাড়িগুলো পার হবে এর মধ্যে, হ্যাঁ হয়ে যাবে। তো যাতায়াত মানুষের কতটা কষ্টকর এই দ্বীপের মানুষের, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এই গাড়িগুলো আসছে তাও এইরকমভাবে। আর যদি বেশি জল হয় বা বেশি জলের পরিমাণ বেড়ে যায়, জলস্তর বেড়ে যায়, তাহলে এইগুলো আমরা যেখান থেকে এখন হাঁটছি সেটাও জলে ভর্তি হয়ে যাবে। ওনারা আসছে দেখুন, ওপর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে আসছে। এই দ্বীপ থেকে দুধ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে মেনল্যান্ডে। তো জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, এসে তারপরে এইদিকে দেখুন বাচ্চারা মজায় ওখানে খেলছে,
তবে মানুষের যাতায়াত জীবনযাত্রা বেশ কষ্টের এই দ্বীপের। পড়াশোনা করো তোমরা? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 5-এ। তোমার নাম কি বাবা? রোহিত? তহিদুল শেখ। আর তোমার? নুর আলম। তুমি কি কোন ক্লাসে পড়ো? 4-এ। আচ্ছা, 5 তুমি তো 5-এ পড়ো, তাহলে তোমার স্কুল এইদিকে না ওইদিকে? এইদিকে। এইদিকে ক্লাস 5 পর্যন্ত? 8 পর্যন্ত? 8 পর্যন্ত স্কুল এদিকে? আচ্ছা, কটা স্কুল আছে 8 পর্যন্ত? একটা? দুটো স্কুল আছে? বাহ, তাও এত বড় গ্রাম, দুটো স্কুল রয়েছে। না না, উনি বলছে দুটো স্কুল আছে 8 পর্যন্ত। 8 পর্যন্ত মানে দুটো স্কুল। আর তুমি ওই দিক থেকে আসলে? কোথায় গেছিলে পড়তে? আচ্ছা, মানে পড়তে যদি তুমি 8-এর ওপরে যাও তাহলে ওদিকে যেতে হয়, তাই তো তোমাদের সবার? 8-এর পরে? ঠিক আছে ঠিক আছে, টাটা। ওরা হচ্ছে খেলছে কলকাতা, একবারে বুঝে যাবে বললে। তো যাই হোক, আমরা সামনে যাব। দেখুন এখানেও জল ঢুকে গেছে, বিভিন্ন জায়গা দিয়ে জল ঢুকে গেছে। আমাদের যেতে গেলে মোটামুটি জলে পা ভিজিয়েই যেতে হবে। চরের রাস্তা দেখুন, এখান থেকে বাইক আসছে, এটা চাষের জমি, পুরোপুরি জঙ্গল। আর আমাদেরও হাঁটতে হচ্ছে এখান থেকে। মানে এইখানে একদিক থেকে কীভাবে জল ঢুকে যাবে বুঝতে পারবেন না, বিভিন্ন জায়গা থেকে এরকম। আর সামনে এটা মানে পাট জাগ দিচ্ছে, আর এখনও বেশি জলস্তর হয়নি। বেশি জলস্তর হলে পুরোটা ডুবে যাবে। গতবার এসেছিলাম তখন পুরোটাই ডুবে গেছিলো, মানে এইখান থেকেও আমার ডুব জলের বেশি ছিল। ওই চরগুলো পুরো ডুবে গেছিলো, দেখা যাচ্ছিল না। আর যেখান থেকে জলঙ্গি নদী তৈরি সৃষ্টি হয়েছে বা জলঙ্গি নদী এখানে মিশেছে পদ্মার সঙ্গে, সেই জায়গাটা দেখুন। আর যেখানে গঙ্গার সঙ্গে জলঙ্গি মিশেছে সেখানে তো আরও বেশি চওড়া। আর গঙ্গার জল আর জলঙ্গির জল বা হুগলি নদীর জল আর জলঙ্গির জলের মধ্যে একটা পার্থক্য দেখা যায়। যারা নবদ্বীপ থেকে মায়াপুরে যায় বা মায়াপুর থেকে নবদ্বীপ আসে, তারা কিন্তু দেখতে পারে যে জলঙ্গির জলটা পুরো নিচে সবুজ আর আমাদের হুগলি নদীর জল নিচে ঘোলা। তো এইরকম ঘাস এর মধ্য দিয়ে এই পথ, এখান থেকেই হেঁটে হেঁটে যেতে হবে আমাদের আসল গ্রাম, যে প্রথম গ্রাম আছে সেই গ্রামের দিকে। আমরা কিন্তু যাচ্ছি নির্মল চরে। আর নির্মল চর সম্পর্কে কয়েকটা তথ্য দিয়ে রাখি। নির্মল চরটা মোটামুটি 61 বর্গ কিলোমিটার এর আয়তন, 61 বর্গ কিলোমিটার। 1988 সালে একটা বিশাল ভাঙন হয়েছিল, বা বড় ভাঙন যাকে বলা হয়, তাতে আখিরিগঞ্জ পুরো গ্রামটা তলিয়ে গেছে পদ্মার ভাঙনে, পুরো গ্রাম। তবে ওই পাশে আখিরিগঞ্জ হাই স্কুলটা রয়েছে। আর এই চরে মানুষের জনসংখ্যা মোটামুটি 2011 সালের হিসেব অনুযায়ী যা ছিল তার থেকে এখন একটু বেড়েছে। অবশ্যই বাড়বে, এটাই স্বাভাবিক, 7 থেকে 10,000। আর পরিবারের সংখ্যাও এরকমই কম, মোটামুটি 1500 থেকে 2000 এইরকম। কারণ এখানে বেশিরভাগই যৌথ পরিবার, একটা পরিবারে 5জন 7জন এইরকম মানুষই রয়েছে। আর আমার তথ্য অনুযায়ী, মানে আমার পাওয়া তথ্য অনুযায়ী, আর এখানকার সাক্ষরতার হার যথেষ্ট কম। সারা পশ্চিমবঙ্গে যেখানে মোটামুটি বেশি 84, এইখানে সাক্ষরতার হার পুরুষদের মধ্যে 58 আর মহিলাদের মধ্যে 42। মানে নারী সাক্ষরতার হার এখানে যথেষ্ট কম। গড় সাক্ষরতার হার 53%। এই হচ্ছে ব্যাপার। এইখানকার মেয়েরা, আমার মনে হয় এটা হতে পারে, আমি শুনবো অবশ্য গিয়ে সামনে, আপনারা দেখতে পারবেন, এটা হতে পারে যেহেতু 8 পর্যন্ত স্কুল এখানে রয়েছে, তারপরে ওইদিকে আর সন্ধে 5টার পরে তো পুরো বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপ মেনল্যান্ড থেকে। ওর জন্য শিক্ষার একটা ব্যাপার রয়েছে, যে ওদিকে গিয়ে ভরসা পায় না বা পাঠাতে চায় না, ওর জন্য পড়াশোনা হয় না, এটা একটা ব্যাপার হতে পারে। যাই হোক, আমি শুনবো সামনে গিয়ে। আর দেখুন আমি যেখান থেকে যাচ্ছি পুরো পাট বাগান, দুই দিকে পাট বাগান, এরকম পাট বাগানের মধ্য দিয়ে পথ। তবে কাঁটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই দিকে। এই দেখুন ওরাও যাচ্ছে এখন। কোথায় ওই দিকে যাবে না খেলতে যাবে? খেলতে যাবে না ওই দিকে যাবে? ওই দিকে। পড়াশোনা করো বাবা তোমরা? কোন ক্লাসে পড়ো? ও 4-এ, তুমি 3-তে? আচ্ছা আচ্ছা, স্কুলে যাও? বাহ, তোমাদের স্কুল কি এদিকেই? হ্যাঁ, আমাদের স্কুল মদনপুর। মদনপুরে। স্কুলের নাম কি? 12 নম্বর মদনপুর প্রাথমিক বিদ্যালয়। মদনপুর প্রাথমিক বিদ্যালয়। তোমরা এখানেই থাকো তাই তো? মানে স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ পড়াশোনা ঠিকঠাক হয় স্কুলে? হ্যাঁ আর স্যারেরা প্রতিদিন আসে? হ্যাঁ। কটা স্যার আছে স্কুলে?
কজন স্যার আছে? 4 জন। তোমাদের স্কুল পিপি থেকে শুরু, তাই তো? 5 পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, যাও। ও যাচ্ছে ওদিকে, আর এরা তখন ওইদিকে ছিল। হ্যাঁ, তখন তো বেশ লজ্জা পাচ্ছিলে। হ্যাঁ, এত লজ্জার কি আছে বলো? দরকার আছে। আচ্ছা, এইগুলো কি করেছে মশারি দিয়ে ঘিরে? কিসের চাষ হচ্ছে এগুলো? ও আচ্ছা আচ্ছা, আমি একবার গিয়ে দেখাই ওখানে যে এইভাবে পশুপালন করে এখানকার মানুষ। এখানকার মানুষের মূল পেশা কৃষিকাজ, তাছাড়া পশুপালনও করেন। পুরো বাঁশের একটা স্ট্রাকচার করে সেটাকে মশারির নেট দিয়ে ঘিরে দিয়েছেন, ঘিরে দিয়ে ওখানে পশুপালন হচ্ছে। কী কী পশু রয়েছে সেটা গিয়ে দেখব। এই দেখুন, মশারির নেট দিয়ে পুরো ঘেরা, খুঁটি খুঁটি করা মাঝখানে। এটা হচ্ছে এভাবেই পশুপালন করছে। আচ্ছা, ভেড়ার প্রতিপালন করছে কাকু। ভালো আছেন কাকু? ভালো আছেন? খাচ্ছেন? আমি আপনার এই পুরো মশারি দিয়ে ঘেরা জায়গাটা দেখে আসলাম যে এই জায়গাটা কি হতে পারে। মানে এই জায়গাটায় ভেড়ার প্রতিপালন হয়। ভেড়া কম শুনতে পায়। ও, কানে কম শুনতে। এই ভেড়াগুলো এইখানে পালেন, তাই তো? হ্যাঁ, এখানে থাকে। হ্যাঁ, বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যান? হ্যাঁ, মোষ থাকে এখানে। মোষ 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 এখানে থাকে? হ্যাঁ রাত্রেও থাকে এখানে? হ্যাঁ, রাত্রে এখানে থাকে। আমি কিন্তু ইশারা করে করে বলছি, কারণ এখানে উনি কানে কম শুনে বলেছেন। মশার কামড়ে বাড়িতে থোয়া হয়েছে না। মশার জন্যে? হ্যাঁ। ওর জন্য এই মশারি খাটিয়ে এখানে রেখেছেন। মানে ভেড়াও পোষেন? ভেড়াও বাড়িতে খুব অত্যাচার, এখানে দেখা যায়। এখানে এখানে রাখলে চুরি টুরি হয় না? না। ভালো, বেশ। মানে ভেড়ার প্রতিপালনের দিকে ভালোই হয়। বিক্রি হয় কোথায় ভেড়াগুলো? বিক্রি হয় কোথায় ওইদিকে? হ্যাঁ। এই যে ভেড়া, হুম। এগুলো বড় করে তো বিক্রি করে দেন? হ্যাঁ, বিক্রি করে দিই মেলা গেলে। মেলায়? মেলা গেলে হাইলে মানে যখন যখন পয়সার দরকার হয় তখন তখন বেচে দিই। আচ্ছা, ভেড়ার দাম কেমন থাকে? দাম দাম 6,000 7,000। আচ্ছা, এক একটা ভেড়ার? হ্যাঁ। আর ভেড়ার গা থেকে এই যে লোমগুলো নিয়ে নেয় না? হ্যাঁ, এই লোম, ভেড়ার লোম। রুম হ্যাঁ, রুম কাটতে হয় বাড়িতে কাছে দিয়া। কাঁচি দিয়ে কেটে কেটে আবার বিক্রি করে দেন? বিক্রি রুম খেলবে কেন? আগে আসতো রুম কাটা দিয়া, ও লোকটা মনে হয় মরে গেছে, আর আসে না। ও আগে আসতো? আগে আসতো। ও, এমনি কাটাইলে চলে যেত, পয়সা টয়সা দিত না। যাই হোক, গরমকালে তো লোম থাকলে ওদেরও গরম লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর দেখুন, এই হচ্ছে ভেড়ার প্রতিপালন। বেশ কয়েকটা ভেড়া। কতগুলো কতগুলো আছে? কতগুলো ভেড়া? হ্যাঁ, কতগুলো ভেড়া? কতগুলো আছে? হ্যাঁ, আছে আপনার 10টা। গুনে বলছেন উনি। ওই মোটামুটি 20-25টা হবে। অনুমান ধরুন 40টা। 40টা? আচ্ছা আচ্ছা, 40টা ভেড়া রয়েছে। ব্যাপার, ভেড়া এত রয়েছে, অ্যাকচুয়াল কটা কাউন্টের হিসেব কিন্তু নেই। ভেড়া এত রয়েছে, মানে পশুপালনটার দিকে বেশ ভালোই হয়। আর ভেড়া তো পশুপালন হয়, মোষ পশুপালন হয়, মহিষ ভেড়া এই দুটো বেশ ভালোই পশুপালন হয়। যাই হোক, বাড়িতে কাদা, রাস্তার কন্ডিশন খারাপ। আচ্ছা, রাস্তার কন্ডিশন খারাপ জন্য এইখানে রাখেন। প্রবলেম বেশি আমাদের, রাস্তাতে কাদা হয়ে যেতে হচ্ছে না। লোকের বাড়ি বাড়ি উঠে বেড়াচ্ছে, ভেড়া মহিষটুন গাল মন্দ দিচ্ছে। লোকের বাড়ি উঠলে গালবন্ধ দেয়, ওর জন্য চরে রেখে দিয়েছেন। এই পাড়ার লোক সব শয়তান, রাস্তা ঘেরে বাড়ি ঘেরে আছে। আর খাচ্ছেন কি রুটি আর লবণ দিয়ে? লবণ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লবণ আচার আর রুটি? লবণ আর তেল। ও, লবণ তেল। হ্যাঁ। লবণ তেল আর রুটি। দেখুন এখানকার মানুষের জীবন কতটা কঠিন। উনি লবণ তেল দিয়ে রুটি খাচ্ছেন। সকালবেলা এসছেন তো? সকালে এসছেন, হ্যাঁ। আবার বিকেলে যাবেন? আবার রাত্রে যাবো খেতে। রাত্রে খেতে যাবেন, খেয়ে আবার এখানে আসবেন? না, এখানে বানা চলে যাবো খেতে। বেঁধে চলে যাবেন, কেউ নেবে না? আবার রাতে আসবো। আবার রাতে এসে দেখবেন? তো রাতে কি এখানেই শোবেন? না এলে পরে কোনটা ছুটে যাবে, কোনটা হয়তো ছুটে যাবে, লড়ে বেড়াবে, মশাই ছিঁড়ে দিবে। মশারি ছিঁড়ে দেবে? আচ্ছা, তাহলে আপনি কোথায় ঘুমান? এখানেই ঘুমান রাতে? সময়তে ঘুমাইতে হয়। আচ্ছা নাহলে তো উপায় আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে। বসে থাকতে হবে। আচ্ছা, দেখুন জীবনযাপন কত কষ্টকর, এই দ্বীপের জীবনযাপন। মানুষ কত কষ্টের মধ্যে দিয়ে থাকেন। ঠিক আছে, আপনি খেয়ে নেন। এই দেখেন, এই যে ভেড়া। এই দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই পাশে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কত ছিদ্র রয়েছে এখানে, শত শত ছিদ্র।
তো দেখুন আমার সামনে একটা উঁচু জায়গা, এই উঁচু জায়গার চারপাশে এরকম মাটি দিয়ে ঘিরে একটা জলাশয় তৈরি করা হয়েছে, কৃত্রিম জলাশয়, যেটাতে পাট জাগ দেওয়া হচ্ছে। জেনারেলি এই পাশ থেকে একটু যদি ছিদ্র হয়ে যায় জল পুরো বেরিয়ে যাবে, আর পাট জাগ দেওয়া হবে না। আপনারা কি পুরো জায়গাটা ঘিরে তারপরে করেছেন, তাই তো? আর পাট ছাড়ানোর এখন রেট কত দাদা এখানে এদিকে? 14 টাকা এক কুইন্টালে 14,000। গল্লা হিসেবে হয় না কুইন্টাল হিসেবে? কুইন্টাল, আচ্ছা আচ্ছা, 14,000 এক কুইন্টাল। আস্তে আস্তে আর বেশি জায়গা বাকি নেই এইটার। এইটুকু অঞ্চলের মধ্যে যা পাট আছে কত হতে পারে? এইটুকু অঞ্চলের মধ্যে যে পাট আছে কত কুইন্টাল হতে পারে? 30 কুইন্টাল। আচ্ছা 30 কুইন্টাল, বেশ ভালো। ঠিক আছে, আমরা একদিকে এগোই। আর এখান থেকে নামতেও হবে আমাদের এইরকমভাবে। এটা কি রাবারের নাকি না কাঠের? ও, কী কাজে এটা? পাট ধোয়ার জন্য। আচ্ছা আচ্ছা, পাট ধোয়ার জন্য। আচ্ছা আমরা সামনের দিকে যাই। তো এই দ্বীপের এক কাকিমার সাথে কথা হচ্ছে। এই দ্বীপে আগে তো ভাঙন হয়েছে। হ্যাঁ আগে ভাগন হয়েছে। আপনাদের বাড়ি আগে কোথায় ছিল, না প্রথম থেকে এখানে? না প্রথম থেকে না, আমার বাড়ি ছিল নির্মূলচরে। নির্মলচর? হ্যাঁ নির্মূলচর আনে ভাঙা আপনার 3 বার হয়ে গেল এখানে। 3 বার? এটাও তো নির্মলচর? এটাও নির্মূলচর হলো, এটা আপনার তো একটু কবর আছে। নির্মূলচর তো ওদিকে থেকে গেল। আচ্ছা নির্মূলচর তো থেকে গেল ওদিকে। আচ্ছা, ওখানে আপনার 2টো নদী পার হয়ে যেতে হবে ওখানে। দুটো নদী পার হয়? হ্যাঁ 2টো নদী পার হয়ে যেতে হবে। এটা তো পদ্মা নদী। এটা পদ্মা নদী, এটাতে 3টে। 3টে পদ্মা নদীর এক শাখা রয়েছে, তাই তো? হ্যাঁ। মানে মাঝখানে চর যে জেগে উঠেছে তার মাঝখানে 3টে নদী রয়েছে, 3টেই পদ্মা নদী। হ্যাঁ আর 3 নাম্বার নদী পার করলে আমরা চলে যাব বাংলাদেশে। নির্মূলচর বাংলাদেশে। বাংলাদেশে চলে যাবে। আপনাদের বাড়ি আগে এইদিকে ছিল না ওই দিকেই ছিল? ওদিকে ছিল, মানে এদিকে ছিল, এদিকে ভাঙতে ভাঙতে ওদিকে গেছে, ওদিকে ভাঙতে ভাঙতে আবার এদিকে এসেছে। আচ্ছা আচ্ছা, দুই দিক থেকেই ভাঙছে। হ্যাঁ দুদিক থেকে ভাঙে। 1988 সালের ভাঙা নাকি বিশাল বড় ভাঙন, আখিরিগঞ্জ গ্রাম পুরো চলে গেছে ওখানে। আখিরিগঞ্জের গ্রাম কবে ভেঙেছে না ভেঙেছে এটা বলতে পারবো না আমরা, কিন্তু ভেঙেছে তাই জানি। আপনার এখানে আসার পর থেকে কতবার ভেঙেছে জমি? আমার বুদ্ধি জ্ঞান হ্যাঁ আপনার 3 বার ভাঙা ছিল। 3 বার ভেঙেছে। যেই জমিগুলো আপনাদের ভেঙে চলে যায় নিজস্ব জমি তো? নিজস্ব জমি সব ভাঙনই তো আছে, এগুলো তো পরের জমিতে বাস করছি আমরা। আচ্ছা, নিজের জমি না এখনো। কত পরিমাণ জমিটাও চলে গেছে আপনাদের? এখন কতটা চলে গেছে এখন কি করে মানে কত বিঘে যেতে পারে? তা আপনার হয়ে গেছে মনে হয় 50-60 বিঘা চলে গেছে। 50-60 বিঘে? খুব বিশাল ব্যাপার। 50-60 বিঘে জমি চলে গিয়ে আজকে অন্য জমিতে। এখন তো আপনার অনাথের মতন পরের জমিতে বাস করা, খাজনা হিসাবে টাকা দিয়ে। খাজনা হিসেবে টাকা দেয়? হ্যাঁ এই যে জমি চলে যায়, জমি ভেঙে চলে যায়, তাহলে সরকার থেকে কিছু ক্ষতিপূরণ না, পায় না? আমরা ক্ষতিপূরণ কেউ দিই না। এই যে ফসল পানি করছে আপনার পরের জমির ফসল পানি, আচ্ছা, নিজের জমি তো না। পরের জমি আপনার খাজনাতে লিয়ে কি ভাগে লিয়ে যোগে লিয়ে এইসব লিয়ে ফসল পানি না করলে তো খাইতে পারবে না। নদীর মধ্যে যে জমিগুলো রয়েছে এগুলো কি কারোর জমি না এগুলো? এগুলো লোকে, এগুলো লোকের? আমার না এগুলা। আচ্ছা, এই হচ্ছে এখানকার ব্যাপার। এখানকার মানুষের জীবনযাপন এরকম, তাই তো? ভাঙনে এরকম অবস্থা হচ্ছে। ভাঙনই এরকম, চরের লোকের আপনার কোনোদিনই সুবিধা হয়নি। ভাঙনের লেগে স্থায়ী জায়গা তো পাইনি, আর স্থায়ী তো নাই, তাই কি না? স্থায়ী জায়গা নেই, না স্থায়ী জায়গা না। কি বাজে অবস্থা দেখুন। তো এখানে এই দাদারা বসে রয়েছে, আমি কয়েকটা কথা শুনবো। বসবো? আমরা কথা ভাই কোনোদিন বলিনি। তা কি হয়েছে? এর কোনো ব্যাপারই না। না না, আপনাদের বাড়ি তো এই দ্বীপেই। না এমনি জেনারেলি বৃষ্টি হলে তো অসুবিধা হয়, আবার বন্যার সময়। বন্যার সময় তো এই অসুবিধা। আর ঝড় যেগুলো হয় সেগুলো কি এদিকে বেশি হয়? ঝড় ঝাঁকাশ আপনার ফাঁকা ময়দান সব সময় তো বেশি, সবসময় বেশি। সব সময় বেশি। সব ধরই অসুবিধা, অসুবিধার কারণে আপনার স্থায়ী নাই, হয়তো এইসব এলাকায় বাস করতে হচ্ছে, উপায় তো নাই বাস না করলে পারে। আর বিদ্যুৎ এসছে এই দ্বীপে কতদিন হয়েছে? বিদ্যুৎ বলতে আপনার ইলেকট্রিক এসছে মেঘেরি না, যেটা আগে ছিল তো সোলার বিদ্যুৎ ছিল, তাই তো? সোলার কারেন্ট ছিল। কারেন্ট এসছে কতদিন হয়েছে?
এখানে আসা কতদিন হবে? এই তো আপনার মনে হয় 2 বছর কি 3 বছর হলো। 2 বছর 3 বছর হয়েছে। আচ্ছা, আমরা এই ভেতর দিয়ে গেলে দেখতে পাবো, যেতে পারবো? রাস্তা আছে? ভিতরে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে এগোই। আমরা চরের মূল গ্রামে চলে এসেছি, আর মূল গ্রামের রাস্তা দেখুন কেমন। মূল রাস্তার মাঝখানেই এরকম অবস্থা, পুরো মাটির রাস্তা, মাটির রাস্তার মাঝেই এই অবস্থা। তো এই রকমভাবেই যাতায়াত হয় এখানকার মানুষের। আমরা যাচ্ছি, এপাশ দিয়ে একটু শুকনো আছে তাই। আর দেখুন পাট এখন রোদে দিয়ে শুকাচ্ছে। পাটের প্রচুর চাষ হয় এদিকে, আর এই অবস্থা। তো এই নির্মল চরে চলে আসছি। হ্যাঁ বলেন। একবারও আসেনি তো আপনাদের এখানে কি খবর কোনো জায়গায় যায় না, তাই তো? না, কোনো জায়গায় যায় না? ওই আমরা কিছু বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, এই কাকার কাছে আমি জিজ্ঞাসা করি, একটু বসি তাহলে পাশে। হ্যাঁ বসার তো জায়গা যাবে। হ্যাঁ একটু বসি, বসে কথা বলি আপনার হ্যাঁ সাথে। ঠিক ঠিক ঠিক। তো কাকার হচ্ছে বাড়ি এখানেই তো? বাড়ি এখানেই তো। পুরো নির্মলচরেই বাড়ি? হ্যাঁ প্রথম থেকে নির্মলচরে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, নির্মলচরের একটা বিষয় আমার জানার ইচ্ছে আছে, এখানে স্বাস্থ্য ব্যবস্থা কেমন? মানে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র কিছু আছে? এখানে কোথায় পাবে হসপিটাল? কিচ্ছু এখানে নেই? না, ওই নসিপুর যাইতে হবে, সে বিষ খাকা আর এমনি জানলে ওই ওখানে নিয়ে ডেলিভারি হোক। এখানে কোনো ব্যালেন্স না। এবার নৌকা তো উঠবে, লিয়া যাবে, তারপর রুগী ভালো হলে সে হইলো, আর নাহলে রাস্তাতেই গেল। এখানে কিছু নাই। এই অবস্থা? এই কোনো ছোটখাটো স্বাস্থ্যকেন্দ্রও নেই? না না, এমনি হাতুড়া ডাক্তার। হাতুড়ে হ্যাঁ, ডাক্তার? ওই গ্যাসের যে ওষুধ আর ওই যে গানে বলে না, তো সেরকমই একই হাল। একই হাল? হ্যাঁ। স্বাস্থ্যকেন্দ্র বলতে রাত্রেবেলা যদি বিশাল সমস্যা হয়, কারণ ওই যে যেতে হবে হার্টের রোগী বা প্রসব যদি করে। হাটের যদি ডেলিভারি রুগী হয় তাও নিয়ে যেতে হবে, কিছু করার নেই, নাই তো। নৌকাতেই? হ্যাঁ নৌকাতেই, নসিপুর। নৌকাতেই নসিপুর যেতে হবে? হ্যাঁ নৌকা হানে ঘুরে চলে আসতে পারে যদি ভাগ্যে থাকে। নৌকার ডেলিভারি হয়ে যায়? হয়েছে, এরকম হয়েছে? না তা হয়নি, তো হয়েছে না? আচ্ছা হয়ে আচ্ছা। যায়। নৌকাতে ডেলিভারি এরকম হয়েছে? রাস্তা নৌকা নাহি উঠতে হয়ে গেল, ডাক্তার তো না কি করবে? আচ্ছা আচ্ছা। ডাক্তার থাকে, একটা কোনো কেন্দ্র থাকে, কি একটা সেরকম থাকে, ওই জায়গাটা লিয়ে আসো যে একটু দেখাই গে। সেরকম দেখাইতে গেলে নসিপুর, আর নসিপুর না হলে আমরা লালবাগ। তা আপনাদের এখানে তো মেম্বারের সংখ্যা মানে 7 জন? 9 জন? হুম 9 জন মেম্বার মানে 9টা পার্ট। আর আপনাদের পুরো দ্বীপের মানুষের সংখ্যা কত? 10,000 হবে? হ্যাঁ 10,000 থামবে, 10,000 তো হবেই। 10,000 হয়ে যাবে? হ্যাঁ। 10,000 মানুষ মানে 10,000 ভোট। তাও 10,000 এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র নেই? না। 9টা 9টা মেম্বার। 9টা মেম্বার, 10,000 লোক মানে হ্যাঁ। 10,000 ভোট, তাও এখানে একটাও স্বাস্থ্যকেন্দ্র না, নেই? ও কিছু নাই। তা আপনারা দাবি করেন না বা বলেন না স্বাস্থ্যকেন্দ্রের জন্য? কাকে বলবে আর কে করবে, সবাই তো আপন আপন কাজ নিয়ে ব্যস্ত। যারা মেম্বার তাদের যদি বলেন? হ্যাঁ, ওরা ও আপন যে যখন দপ্তরে বসবে সে তখন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। স্বাস্থ্যের দিক থেকে বেশ হ্যাঁ, এই রাস্তাঘাট বেহাল অবস্থা। এই সব চরের লোক মানে ওই সেই মানে আদিবাসীর মতন বাস করতে হয়। কুণ্ঠি বা মাটি মরণ কি আর গাড়িতে মরণ কি। আচ্ছা, মানে এমার্জেন্সি একটা যে হসপিটাল কি আয়, কি এমার্জেন্সি সেটা স্যালাইন কি আয়, এসব না। কিছু না? না। আপনার যে রাস্তার অবস্থা দেখছি, নর্মালি যদি নৌকো থাকে সব সময় ওপাশে নিয়ে যাওয়ার জন্য, তাতেও তো মানে বাড়ি থেকে ঘাট পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লেগেছে। হ্যাঁ, এখান থেকে ওখানে যেতে হবে, নৌকায় নামাইতে হবে, আবার তারপরে নামি আবার নসিপুর যেতে হবে, ওখানে যদি না হতে হবে লালবাগ না হলে বহরমপুর, ওই পারে উঠে গেলে তখন টুকটুকি মুকটুকির ব্যবস্থাও আছে। আচ্ছা, আর এখানে হয় ওই গরুর গাড়িতে, আর না হলে ওই যে মোটর সাইকেল, এই ছাড়া রাস্তা মোটরসাইকেল। না। গরুর গাড়ি মোটরসাইকেল তো এইরকম বুঝি কাদা হয়ে যায়, কিছুই তো চলবে না ওই তখন? হাঁটে ঘাড়ে করে। ঘাড়ে করে? হ্যাঁ। দোলায় করে? হ্যাঁ দোলনায়? হ্যাঁ, আচ্ছা, হাঁটতে না আচ্ছা। পারলে কাঁধা করে। কাঁধে করে। আরেকটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে, যেটা হচ্ছে নৌকা চলা শুরু হয় তো সকালবেলায়, হ্যাঁ আর জেনারেলি যে নৌকা পারাপার হয়, পারাপারে নৌকো থাকে বিকেল পর্যন্ত, হ্যাঁ 10টা, রাত 10টা। রাত 10টা। হ্যাঁ। আর রাত 10টার পরে যাদের সমস্যা হয় সেক্ষেত্রে? ওই তখন মাঝিকে ডাকিয়ে নিয়ে বাড়ি চলেন গো গেল তো গেল না সকালে। ও, তখন কি ভাড়া জেনারেলি যেমন 5 টাকা করে এপাশ ওপাশ ভাড়া তেমন নেয় না বেশি নেয়? বেশিও নিতে পারে, আমি রাতে একলা যাবো না, বেশিও নিতে পারি। বেশি দিতে হয়? নাহলে যাবে। কিরকম দিতে হয়? এবার 200, 200-500? যেটা চাহাবে ও একটা দিতে হবে, অনুমানিক করে একটা হিসাব করে দিতে হবে। আচ্ছা তাই আচ্ছা। বলে যে আমার নৌকা আসলো তাতে উঠো গেলে তো এমনি 2 লিটার তেল পুড়লে 200 একটা 2 নৌকা লিটার স্টার্ট তেল করলি তো আচ্ছা। 2 লিটার তেল। তো এইরকম করে পয়সা দিতে হয়। এইরকম মানে সংকটময় অবস্থার মধ্যে দিয়ে আপনাদের পুরো দ্বীপটা চলছে এত বছর ধরে, তাই তো? এত বছর ধরে আপনারা বলেও পাননি একটা স্বাস্থ্যকেন্দ্র? বাপদাদার কাল কাটে গেল, 2-4 পিঢ়ি হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই তো আমার সব বৃত্তান্ত। আর এই তো চল কি অবস্থা। রাস্তাঘাট। ঠিক আছে, আপনাদের
কথা শুনে খুব ভালো লাগলো এবং এই বিষয়টা আপনাদের সঙ্গে জেনে ভালো লাগলো, যাতে মানুষ জানতে পারবে এবং যদি সরকারি কোনো আধিকারিক দেখেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার, যদি নেন অবশ্যই আপনাদের উন্নতি হবে। আমরা চাই যে আপনাদের আরও ভালো হোক, এই জন্যই জেনারেলি আমাদের এবার যে ভিডিওগুলো করা আসছে সে হয়। বলছে হয়তো এই হবে ওই হবে, ব্রিজ হবে, রাস্তা হবে, যে আসছে বলে দিয়ে চলে না, যাচ্ছে, আর ক্যামেরা করে কিছু- নিয়ে চলে যাচ্ছে। কিচ্ছু হবে না। আমাদের কথা হচ্ছে সোজা কথা, আমাদের কাজ যেটা, আমাদের কাজ হচ্ছে এগুলো তুলে ধরা, ঠিক আছে? সেটা আমাদের কাজ। এবার যাদের কাজ করা তারা করবে, আমরা কিন্তু ওই রকম ভাবে আপনাদের বলি না, হ্যাঁ, কখনো ঠিক, বলবো না ঠিক। যে এটা হবে না হবে। যখন ইলেকশন আসে তখন প্রতিশ্রুতি প্রচুর আসে। আচ্ছা, ইলেকশন আসলে তখন প্রতিশ্রুতি প্রচুর আছে। এইবার তখন ইলেকশনে ব্রিজ এসেছিল। হবে, হ্যাঁ, তখন হসপিটাল হবে, রাস্তাঘাট হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি ওই শয়তানপাড়া চরের ওখানে গিয়ে দেখেছিলাম, ওইখানে বেশিরভাগ বাড়িতেই নাকি শৌচালয় নেই, অনেকের জায়গাতে অনেকের নেই। ওই নদীর বা খালের ওই পাশে সবাই মিলে সকালবেলা ওখানেই বসে পড়ে। তাই এই শৌচালয়ের ব্যবস্থাটা অত্যন্ত করতে পারে। করবেটাকে মানুষ তো আভাঙ্গা, কিন্তু কাজের মানুষ তো একটাও না, সবই তো আপন আপন স্বার্থ নিয়ে ব্যস্ত, এটাই নিজের হচ্ছে হাঁস মুরগি নিয়ে ব্যস্ত। সরকার থেকে কিছু আনলে পরে হাঁস মুরগির নামে দিয়ে দিচ্ছি, যে আমার হাঁসের নামে এই দিনু, হাঁসের নামে ওই দিনু, ছাগলের নামে এই দিনু। জনগণের লেগে কি দিনু? জনগণের লেগে কিছুই নাই, দুঃখ ছাড়া, আচ্ছা আচ্ছা, দুঃখ কষ্ট ছাড়া জনগণের লেগে কিছু নাই। এই হচ্ছে ব্যাপার। মানে এই- জিনিসপত্র আসলে এভাবেই বিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে আপনি কিছু পাইলেন, আপনার যাকে যাকে ভালো লাগলো দিয়ে দিলেন, আপনার যদি লোক সেরকম না থাকতো আপনার হাঁসের নামে দিয়ে দিলেন, হাঁস, হ্যাঁ হাঁস কি মুরগির নামে দিয়ে দিলেন যে আমার এগুলান, কিন্তু আমার না, আমার নামে না, ওই তো গরিব ওয়ার নামে না। এই যে রাস্তাটা পড়ে আছে, এই রাস্তাটা কাদা হয়ে গেছে, এটা পুরোপুরি কাদা, এখান হ্যাঁ, থেকে এটুকু তো ঢালাই করে দিতে রাস্তাটা পারে। করতে হবে, চাপ দিতে পারে। কালকে হ্যাঁ, তাই? জল কাদা হয়ে হলি- গেছিল? জল হলি কিচ্ছু করার না, কালকে জল বেড়ে গেছিল। জল উপরকার জল ও, আচ্ছা, আচ্ছা, কাদা। আপনি গাড়ি আর গড়াতে পারবেন না, হাঁটিয়াও যেতে পারবেন না, প্যান্ট ফ্যান্ট কিছু চলবে না, এলাথার ফেতার হয়ে যাবে। আচ্ছা, মানে এই- এদিকের লোক খুব কষ্টে বাস করে, খুবই কষ্টে বাস করে। তো অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, বাপদাদার আমল থেকে কষ্ট করে অভ্যাস হয়ে গেছে। আর এইখানকার মানুষ নাকি বেশিরভাগই কাজের জন্য বাইরে চলে যায়। হ্যাঁ, বাইরে তো যাই বেশিরভাগ, যাই তো বাহিরে বেশিরভাগ। চেন্নাই মুম্বাই দিল্লিতে। আচ্ছা, গতবার এসে দেখছিলাম এখান থেকে সবাই বড় বড় ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল কেরলে কাজে যাচ্ছিল। হ্যাঁ, কেরালা বোম্বাই যার যেখানে শুটিং হয়, যার যেখানে ভালো লাগে সে যেখানে যায়, সংসার চালা বিপদ, যে যেখানে যে নিয়ে সংসার চালাতে পারে। আপনারও মোটামুটি সংসার চালাতে আবার মনে করি এখানে একটা আইসা আসাতে, সেও চলে যাচ্ছে চেন্নাই যা কাজ হলো না, আবার ব্যাগ ঘাড়ে গেলে আবার বাড়ি থেকে হয়তো আবার দেখা যাচ্ছে 10 দিন বসে রয়ে আবার বাড়িতে, আবার চলে গেল বোম্বাই। এই অবস্থা, তাই তো? এইরকমই অবস্থা, এর থেকে আর ভালো কর্মক্ষেত্রেও এরকম সমস্যা না। রয়েছে হ্যাঁ, এখানে। এরকমই চলছে। তো অনেক ধন্যবাদ আপনাকে, বা আপনাদের অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, আমরা সামনের দিকে এগোই, গ্রামটা আরেকটু ঘুরে ঘুরে দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, গ্রামটা ঘুরে ঘুরে দেখে। কি কোথা থেকে? বিএসএফের ক্যাম্প মানে ফ্লাশ সেন্টার, মাজ্জার ফ্লাশ সেন্টার যেটা আছে ওখানে, ওটা আসল মাজ্জার, এটার নাম বর্তমান মাজ্জার। আচ্ছা, ওখান থেকে আপনার এই এলাকার যতগুলা মানুষ, আমরা 1000 ঘর বাস করি, এই 1000 ঘরে মানুষের মেরুদণ্ড। কেন? যে গোটা মাঠের ফসল তুলতে হয় আমাকে এই রাস্তা, ওই রাস্তা হ্যাঁ একটাই রাস্তা। যখন বর্ষা নেমে যায়, ওই গাড়ি দিয়ে মানুষও চলতে পারে না ওই রাস্তায় হ্যাঁ, এবং গাড়িও চলে না, মাথায় সমস্ত মাল ধোয়াইতে হয়। আচ্ছা, এত প্রস্তুতি খারাপ, আপনি যে যদি যান এখন রাস্তায় তো আপনি যে দেখতে পাবেন। তো ওই রাস্তাটা আজ পর্যন্ত রাস্তা হলো না। এখানে যে আমরা এখানে 19 বছর রেখেছি, এই 19 বছর। 19 এর আগে কোথায় ছিলেন? আমরা ওই আমাদের ও, ওইদিকে ভেঙে যাওয়ার পর এদিকে এসছে। হ্যাঁ, তো এখন অবধি আপনার সেই রাস্তাটা হলো না। আপনার জীবনে কতবার ভেঙেছে বাড়ি? 7 বার। 7 বার বাড়ি ভেঙেছে। কত বছরে? আপনার বয়স কত? আমার বয়স এখন ধরেন 67। 66। মানে আপনি 60 বছর পর থেকে দেখছেন, মানে 60 বছর ধরে দেখছেন। তা জ্ঞান হতে তো 5-6-7 বছর লেগেই যায়। 60 বছরে দেখছেন যে 7 বার ভেঙেছে। বাপরে বাপ। মানে প্রতি 7 বছর 8 বছর পর পর ভেঙে যাচ্ছে বাড়ি। ভেঙেছে। তো এখনো অবধি রাস্তাটা হলো না, তাইলে আমরা কোন জায়গাতে এখানে বাস করছি? আর এখনো অবধি এখানে কোনো একটা হসপিটাল হলো না। একটা ছোট্ট করে আপনার আছে, সেটা হেলথ সেন্টার বলে। হেলথ সেন্টার ছোট্ট করে একটা আছে। আছে, ডাক্তার আসে? হ্যাঁ, কোন সময় আসে কোন সময় আসে না, এই অবস্থায় থাকে। আর এখানে আপনার 1000 ছেলে মোটামুটি ওই আখরিগঞ্জ পড়তে যায়, শ্রীনগর যে হাই স্কুলটা আছে ওখানে পড়তে যায়। তো এখানে এখন অবধি একটা হাই স্কুলের ব্যবস্থা হলো না। আচ্ছা, যে 1000 ছেলে পড়তে যায় এই দ্বীপের, আমি এই দ্বীপ সম্পর্কে আসার আগে একটু তো রিসার্চ করতে হয়, দেখছিলাম এই দ্বীপে সারা পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার যেখানে 84%, এই দ্বীপে সাক্ষরতার হার 53।
আর মেয়েদের ক্ষেত্রে আরও কম 42%। তো এত কম কেন? যাবে কি করে বন্যা হয়ে গেলে বন্যা হলে তো যাবে কি ওখানে বলুন তো? সময় বন্ধ। এখানে প্রাইমারিতে পড়লো আর এখানে প্রাইমারিতে পড়লো, এবং এই আপনি সমস্ত যে প্রাইমারি স্কুলগুলো আছে আপনি যদি চেক করে দেখেন তো কোন স্কুলে 2টো মাস্টার আছে, কোন স্কুলে 3টা মাস্টার আছে, কোন স্কুল মাস্টার দেখবেন যে ঘুরে বেড়াচ্ছে, কিছুই নাই। আচ্ছা, তো এই পরিস্থিতিতে বর্তমান আমাদের এই চরে 9টা প্রাইমারি আছে, এই চরটাতে 9টা প্রাইমারি আছে। আচ্ছা, তাহলে একটা হাই স্কুলও অবশ্য দরকার আছে, না নাই আছে আচ্ছা। হাই স্কুলের তো দরকার আছেই। আছে তাহলে তাহলে আলোটা আসছে না ঠিকঠাক ওর জন্য। দাঁড়ান, হ্যাঁ 9টা হাই স্কুল আছে, এই প্রাইমারি আছে। তো আজ পর্যন্ত একটা হাই স্কুল আমরা কত করলাম, হাই স্কুলটা হলো না। হাই স্কুল হলে আমাদের এই ছেলেগুলো আপাতত বাঁচত। এই নদী এখন নদী ভরে দেবে, এতে ওই যে ছেলেগুলোকে যাওয়া আসা করতে হবে, এই হাতের পর জানটাকে নিয়ে যাওয়া আসা করতে হয়। আমাদের রাস্তাঘাট সব কিছুই আমাদের কিছুই নাই বললে চলে, ওই সামান্য একটু একটু রাস্তাঘাট একটু একটু ঢালাই হয়েছে। আমি শুনলাম অনেকে নাকি অনেক অনেক জমি চলে গেছে, একজন বলছিল তার 60 বিঘে জমি চলে হ্যাঁ, গেছে। জমির কথা যদি বলেন তো আমাদের জমি থাকেও নাই, কেন সব নদীর গর্ভে চলে, পদ্মা নদীর গর্ভে চলে গেছে। আচ্ছা, সামান্য সমান আছে, এই বালিগালা এই খুঁড়িয়া খুঁড়িয়া খাই আমরা আবার করে, আর ছেলেপিলা সমস্ত বিদেশ ওই বুড়ো টুড়োগুলা বাড়িতে থাকে। চাষবাস কি হয় এদিকে? আবার আর একটা জিনিস দেখেন, এখানে আমাদের এলাকায় আপনি খায়া না খায়া একটা ঘর পাকা বাড়ি থাকার জন্য কোন রকম করেছে সরকার, সেই ঘরটা আর আমাকে আর দিবে না। আচ্ছা, আমাকে আর দিবে না। আমি তো কর্ম করে খাটিয়া ঘরটা করেছি, তাহলে আমাকে তো সরকার ঘরটা দেয়নি, সেই ঘরটা আমি তো পাওয়ার যোগ্যতা, কিন্তু আমি সেই ঘর আমি আর পাচ্ছি না, আমার এলাকার মানুষ পাচ্ছে না। যাদের এরকম পাটকাঠির বাড়ি, এই যে বাড়িটা দেখেন হ্যাঁ, এই পুরো পাটকাঠির- পাটকাঠির বেড়া দিয়ে এরকম বাড়ি, এদিকেও তাই, চারিদিকে যে বাড়ি দেখছি এদিকে হ্যাঁ। এইরকমই বাড়ি, এবার উপরে এই যে টিন দেওয়া রুই, পাটকাঠির বেড়া দিয়ে বাড়ি। যাকে রুই বলে, রুই হ্যাঁ, পোকা, রুই পোকা। এই রুই পোকা প্রতি বছর আপনার ঘর এই বেড়া বানতে হয়। আচ্ছা, তাহলে এই মানুষটা খায় আর না খায় 2000 ইট কিনা করে আছে, তুই আর ঘর পাবে না, আচ্ছা, ও আর ঘর পাবে না। সরকার দেখছে না যে তোমাকে সরকারি বাড়ি দিয়েছে না দেয়নি, সেটা সরকার দেখবে কিন্তু যাদের এইরকম বাড়ি তারাও পাচ্ছে না। না। এটা একটা মস্ত বড় হচ্ছে একটা অভিযোগ বা একটা সমস্যা বলা যেতে পারে। আরেকটা বিষয়, আপনাদের ওই বর্ডার যে ফেন্সিং দেওয়া রয়েছে, কাঁটাতার দেওয়া রয়েছে, তার ওপাশেও তো জমি রয়েছে। হ্যাঁ, আমাদের জমি পদ্মা নদীর পারে সমস্ত জমি, যান ওদিকে চাষে। হ্যাঁ চাষে যাওয়া আমাদের চাষ কিন্তু অন্য কিছু কলাই টলাই গেলা হয়, তাই বাংলাদেশের লোকে সব খাইয়ে দেয়। বাংলাদেশের লোক খাইয়ে দেয়। আপনারা চাষ করেন আর বাংলাদেশের লোক খেয়ে যায়, এ আবার কেমন কথা হলো? আমরা কলাই বুনি আর বাংলাদেশের লোক খাইয়ে দেয়। এ আবার কেমন কথা হলো? আপনারা কলাই বোনেন আর বাংলাদেশের লোক খেয়ে যায়? খাইয়ে দেয়। বিএসএফ কিছু বলে না? এরা যদি যায় কি না, হ্যাঁ, তাহলে এরা আগে ঝাড় দেওয়া হবে ঘর একটা, হয়তো লেবার গেল, আমাদের বুঝলাম না, ঘর ছাদ দেওয়া হবে মানে? সকাল থেকে তো লেবার 12টা পর্যন্ত হয়তো লেবারটা কাজ করবে, এবার সকালে যাবে, ওদের আগে ঘর ঝাড় দেওয়া হবে। ওদের কাদের কাজ ঘর করাবে ঝাড় দেওয়া হবে? ওই বিএসএফদের। কারা ঘর ছাদ দেওয়া হবে? বিএসএফে ও, আপনারা যদি মনে করেন আপনার জমি রয়েছে ওর পাশে, হ্যাঁ। আপনি 2টো লেবার নিয়ে গেলেন, হ্যাঁ। জমির ফসল কেটে নিয়ে আসবেন, সেই লেবার দিয়ে আগে ওরা ঘর পরিষ্কার করাবে? হবে, ওদের কাজ করাবে, হ্যাঁ, ওদের সব কিছু কাজ করাবে। যদি না করেন তাহলে পেটাবে, দিয়ে বলবে বাড়ি যা, যেতে দেবো না। ও, আমার 25 বিঘা জমি আছে, ওর জন্য আমি 12 বছর থেকে যাই। এন্ট্রি করবে না, এন্ট্রি করবে না, যে এন্ট্রি করবো না, হবে না এন্ট্রি, ও, ভয় ডরে কাজ করতে হবে না। ওখানে এন্ট্রি করতে হবে, আধার কার্ড জমা দিতে হবে, হ্যাঁ, তারপর যেতে পারবে। আধার কার্ড জমা দিয়া মানে এন্ট্রি ওইগুলো এই কর কি ওই কর সেটা করে দিতে হবে। আচ্ছা, মানে আস্তে আস্তে যেটা বোঝা যাচ্ছে, চাইছে যে ওই দিকের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যাতে প্রতি ওই বছর দিক থেকে লোক বাংলাদেশের আসে লোক এদিকে। প্রায় প্রতি বছর প্রায় 2-5 হাজার বিঘে কলাই নষ্ট করে। নষ্ট করে হ্যাঁ। বাংলাদেশের লোকেরা আপনাদের কলাই নষ্ট করে দেয়, মানে নিয়ে চলে যায়। গরু দিয়ে খাইয়ে দেয় এখনই জানা ভাঙা হাজার হাজার গরু ইন্ডিয়ার ভেতরে গরু। বা চারিদিকে ক্যাম্পের চারিদিকে করে দিচ্ছে। ওটা কি বাংলাদেশের গরু? বাংলাদেশের গরু ইন্ডিয়ার ভেতর চলছে। ও, এরা কিছু বলে মানে আপনারা কষ্ট করে মূলধন বিনিয়োগ করেন, চাষ করেন, শ্রম দেন, সেই চাষের ফসল বাংলাদেশের লোকরা খেয়ে যায়, আর এদিক থেকে কিছু বলেও না। ফসল তো আপনার ওই একটাই করে বুঝে কলাই। কলাই অন্য ফসল করতে দেয় না তো, ওইদিকে অন্য ফসল করতে দেয় না। বিএসএফ করতে দেয়।
ব্যাপারটা হয়েছে ওইটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ে তাই তো? নোম্যান্স ল্যান্ড যেটাকে বলে। মোটামুটি তো বর্ডার প্রায় border থেকে 3 কিলোমিটার। আপনার মেলা দূর মাঠ আমাদের আছে। আচ্ছা, 3 কিলোমিটার আছে, 3 কিলোমিটার জমি পড়ে থাকে। আপনার বর্ডার থেকেও আরো ওই পাশে মাঠ রয়েছে তাই তো? বর্ডারের উপরে আপনার বাংলাদেশের আছে, পিডিআর পোতা আছে স্যার। ও আসলে এটা একটা ব্যাপার, এটা মানে বিএসএফ এর একটা ইয়ে যে আস্তে আস্তে নোম্যান্স ল্যান্ডের মধ্যে যেগুলো রয়েছে সেখানকার অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া, যাতে করে এপাশ ওপাশ কেউ না হতে পারে। এটা একটা ব্যাপার হতে পারে। মানুষজন আমাদের এলাকার লোক যায় ওটা মেন বর্ডার কি না, বর্ডার থেকে এই দিকে 3 কিলোমিটারও কোনো কিছু করতে পারে না। তাই এখান থেকে বর্ডার কত দূর? এখান থেকে বর্ডার 7 কিলোমিটার হবে। 7। আপনি আর একটু যাবেন, তারপরে আপনাকে আধার কার্ড না হলে আর পার হতে দেবে না। আর একটুখানি আর একটু যাবেন, গ্রামটা ওই পাশে যাবেন। মানে তাও কতটা? 10-15 মিনিট? হ্যাঁ, বাইকে গেলে মোটামুটি 10 মিনিট লাগবে। আচ্ছা, তার মানে হেঁটে হেঁটে গ্রামটা ঘুরতে পারবো না? ওই পাশে যেতে পারবো না, এই পাশে আর এই পাশে যেতে পারবো। আর ওই বর্ডারের ধারে গেলে আপনার আধার কার্ড বা ভোটের ছবি লাগবে। যা করছেন না গ্রাম করতে 4টা বাজে যাবেন, এইভাবে লেট করলে না না, লেট না, আমাদের তো এইটাই ইয়ে যে আপনাদের সম্পর্কে এই জীবনের সাথে ছাগল গরুর মতন যুদ্ধ করে বাঁচা থাকতে হয়। যেমন বৈশিন্য আমাদের দেখা যায় সে হরিণ বাঘে পানি খাই যুদ্ধ করে বাঁচে আছে, হ্যাঁ। সেইভাবে মানে যুদ্ধ করে বাঁচা থাকতে হয়। আচ্ছা, মানে যে একবার যে হয়ে আসে একে খুঁজি বাঁচাবে এরকম কোনো ক্যাপাসিটি নাই, এরকমই এইভাবেই মানে ওই যুদ্ধ করে বাঁচা থাকতে হয়। ঠিক আছে, আসছি কাকু, ধন্যবাদ। আমরা একটু সামনে ঘুরে দেখি, এদিকে বাড়িগুলো দেখুন কি অবস্থা। বাড়িগুলো এরকম পাট কাটি দিয়ে রুই বলছিল না, রুই হচ্ছে এইগুলো। এই যে আস্তে আস্তে 1-2 বছর পরে পুরো ভ্যানিশ হয়ে যাবে তাই তো, নষ্ট হয়ে যাবে। রাস্তা কোন দিকে? এইদিকে? এটা রাস্তা, আর এটা এটাও রাস্তা। আচ্ছা, এগুলো কি ফল? নিম ফল। কি করবে নিম ফল দিয়ে? ও আচ্ছা, এগুলো খেলবে বাচ্চারা। আচ্ছা, তোমরা স্কুলে পড়ো? সবাই পড়ো? বাহ, এ নাও লজেন্স নাও, ছোট ব্যাগ তো, বেশি কিছু নেই, লজেন্স রয়েছে, এই নাও, এই নাও, এ নাও লজেন্স নাও, নাও 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 নাও। তুমি ওকে দাও একটা, ওই দিদিকে একটা দিয়ে দাও। টাটা টাটা। ঠিক আছে, আমরা ওইদিকে যাই। এই রাস্তা দিয়ে যাবো তাই তো, টিকলি চড়ে? আচ্ছা, দেখুন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি টিকলি চরের দিকে। আর রাস্তার অবস্থা দেখুন, পুরো মাটির রাস্তা, এরকম ছোট্ট সরু রাস্তা। রাস্তা চওড়া বড়জোর 5 ফুট হবে, তার বেশি হবে না। আর এইখানকার মানুষের বাড়িঘর পুরোপুরি এইরকম কঞ্চি, তারপরে পাটকাঠি এইসব দিয়ে ছায়া। এই হচ্ছে মানুষের এই চরের জীবনযাপন। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার অবস্থা দেখুন। এই পাশে যে অংশটা রয়েছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছি না, তবে পুরোটা এইরকম। এখানে যেতে গেলে পা পিছলে যাবে। আর এই পাশে এইরকম, তাই তো? এইরকম রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করো? হ্যাঁ, তোমরা টিউশন পড়তে যাও? টিউশনি পড়তে যাও? স্কুলে পড়ো তো? আর এমনি কারো কাছে পড়তে যাও? যাও? প্রাইভেট পড়তে যাও? কোথায়, এদিকে না ওইদিকে? এইদিকে। ঠিক আছে, আজকে ছুটি তাই তো, ওই জন্য আজকে খেলা মজা নাকি? তো আমরা যাই, এদিকে দেখুন এইরকমভাবে যেতে হচ্ছে আমাদের। কি অবস্থা! তো কাকা হচ্ছে দুধ এইখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন নাকি? এই চর থেকে দুধ সংগ্রহ করে নিয়ে যান? ও, নিয়ে গিয়ে ওইদিকে বিক্রি করেন তাই তো? তো এইদিকে দুধের দাম কীরকম থাকে? এইদিকে 40 টাকা, 36 টাকা, 37 টাকা কেনেন আপনারা, আর ওদিকে গিয়ে বিক্রি করেন? ওদিকে 50 টাকা। আচ্ছা আচ্ছা, 40 টাকা বিক্রি। মানে এই দ্বীপে গরু মোষ ভালোই পোষে মানুষ, ওই জন্য দুধটা পাওয়া যায়। আর ওই দ্বীপ থেকেই, মানে ওই দিক থেকে মেনল্যান্ড থেকে এসে দিক থেকে কিনে নিয়ে চলে যায়। আপনারা যে আজকে কিনে নিয়ে যাচ্ছেন, এটা বিক্রি করবেন কখন? এই এখন গিয়ে বিক্রি করব। আচ্ছা, মানুষের বাড়িতে না এমনি ইয়েতে? বাড়িতে বিক্রি করি, দোকানে বিক্রি করি। বাড়িতে? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। মানে পশুপালনের মাধ্যমে একটুখানি আর্থিক সচ্ছলতা হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এ দেখুন ওরা আমাদের সঙ্গে যাচ্ছে, চলো আমাদের সাথে ঘুরবে, চলো। ও বেশ মজা। আচ্ছা, তোমার নামটা কি বলো? তোমার নাম তো শোনা হলো না। নূর মোহাম্মদ। কি? আর তোমার নাম? রোহিত শেখ। বাহ,
আমার একটা বন্ধু ছিল, তার নাম কি জানো? ইমরান শেখ। ইমরান শেখ আর রোহিত শেখ। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, আচ্ছা এইখান থেকে রাস্তা, সামনে রাস্তা বন্ধ হয়ে গেছিলো। কোন রাস্তা দিয়ে যাবো? এদিক দিয়ে না ওদিক দিয়ে? কোন দিক দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, এদিক দিয়ে যেতে হবে। দেখুন বাড়ি ঘরের অবস্থা এখানে, বাড়ি ঘর এখানে টিনের বাড়ি, তাও এই দেখুন পুরো ভেঙে গেছে। আর ওরা হাসছে, আমার সঙ্গে যাচ্ছে আর ওরা হাসছে। চলো 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 আসো, ওরা বেশ মজা পাচ্ছে কিন্তু, এরা শৈশব উপভোগ করছে এইভাবে। এই দেখুন, তবে একটা কথা বলে রাখি, এই দ্বীপের বসবাসকারী মানুষেরা কিন্তু মুসলিম সম্প্রদায়েরই মানুষ। হিন্দু এখনও পর্যন্ত দেখিনি, মুসলিম সম্প্রদায়ের মানুষই এই দ্বীপে বেশি। আর এই দেখুন কি অবস্থা, দ্বীপের জীবন, তাও পদ্মা নদীর দ্বীপের জীবন। এক কথায় বলা যেতে পারে এটা পদ্মা নদীর ডুবন্ত দ্বীপ বলা যেতে পারে এটাকে। মানে ভারতবর্ষের একমাত্র পদ্মা নদীর ডুবন্ত দ্বীপ হচ্ছে এটা। আমরা পৌঁছে গেছি জুনিয়র হাই স্কুলে। জুনিয়র হাই স্কুল একটাই রয়েছে পুরো এই দ্বীপের মধ্যে, বা পুরো নির্মল চরের মধ্যে। দ্বীপটার নাম নির্মল চর। একটাই জুনিয়র হাই স্কুল রয়েছে, সেই জুনিয়র হাই স্কুলের সামনেই এখন আমরা রয়েছি। বেশ বড় স্কুলটা, পুরো দ্বীপের জনসংখ্যা 10,000 জন, বাচ্চারা মোটামুটি 2-3 হাজার তো হবেই পড়াশোনার ক্ষেত্রে। তো এই হচ্ছে স্কুল। আজ রবিবার, স্কুল বন্ধ। আর স্কুলের হচ্ছে এই অবস্থা, মানে ভালোই, বেশ যথেষ্ট বড় স্কুল রয়েছে এখানে। নির্মলচর ফ্লাড শেল্টার রয়েছে। ফ্লাড শেল্টার বলতে বন্যার সময় এখানে আশ্রয় নেয়। ফ্লাড শেল্টারটা এক্সট্রা করে করাও রয়েছে স্কুলের পাশে, তাছাড়া তো স্কুল রয়েছে আশ্রয় নেওয়ার জন্য। আর স্কুলের উপরে কিন্তু সোলার প্যানেল বসানো রয়েছে সোলার বিদ্যুতের জন্য। এদিকে যেহেতু বিদ্যুৎ 2 বছর আগে এসেছে, কারেন্ট 2 বছর আগে এসে, তা ওই দিকটা দিয়ে এই যে আমার সামনে দিয়ে বিদ্যুৎ লাইন গেছে, তবে সবার বাড়িতে এখনও পর্যন্ত পৌঁছায়নি। আর সোলার বিদ্যুতের মাধ্যমে স্কুলটা বেশ ভালো চলে যায়। পুরো নির্মলচর ঘুরে আসলাম। নির্মলচরের যাবতীয় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এই রকম আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। যদি সম্ভব হয় আমি সেই জায়গার ভিডিও বা সেই জায়গার এই রকম উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।